আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রিয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীতে শুরু হলো ওমিক্রন প্রতিরোধে ফাইজারের বুস্টার ডোজ কার্যক্রম। টিকার কোনো সংকট হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিন নিলেও শরীরে নানা জটিল রোগ থাকায় করোনায় আক্রান্ত হচ্ছেন 50 ঊর্ধ্বরা। প্রতিরোধ ক্ষমতা কম থাকায় হচ্ছে মৃত্যু বলছেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়া আবারও খুলল স্ট্রোমো বাজার। দুদেশের মাঝে সমঝোতা স্মারক সম্পন্ন। শৃঙ্খলা মেনে না চললে বিজিবি ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্কতা প্রধানমন্ত্রীর। এবং ইসি গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপকাল। রাজনৈতিক সমঝোতা তৈরি হওয়া নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। সংবাদ এছাড়াও থাকছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সেনাবাহিনী সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয় সন্ধ্যার খবর। সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারে বিস্তারিত। রাজধানীতে করোনার বুস্টার ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম টিকা গ্রহণকারী সেবিকা রুন ভেরোনিকা কস্তাকে দিয়ে শুরু হলো এ কার্যক্রম। এরপর নেন পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সহ বিভিন্ন পেশার বেশ কয়েকজন। বুস্টার হিসেবে দেয়া হচ্ছে ফাইজারের টিকা। অ্যাপের মাধ্যমে SMS পাবেন 60 ঊর্ধ্ব ও সম্মুখ সারির যোদ্ধারা। রিপোর্ট করছেন মাহবুব কবির জাবল। ভ্যাকসিনেই আশা, ভ্যাকসিনেই ভরসা রাখছে গোটা বিশ্ব। দেশে প্রথম ভ্যাকসিন নেয়া সেবিকা রুন ভেরোনিকা কস্তাকে দিয়ে শুরু হলো বুস্টার পর্ব। এরপর নেন সরকারের 4 মন্ত্রী। এছাড়াও বিভিন্ন পেশার বেশ কয়েকজনকে এদিন বুস্টার ডোজ টিকা দেওয়া হয়। অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাকের যারা 2 ডোজ টিকা নিয়েছেন তাদেরকে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে। তবে অগ্রাধিকার পাবেন 60 ঊর্ধ্ব ব্যক্তি ও সম্মুখ সারির যোদ্ধারা। 28 ডিসেম্বরের পর SMS করে টিকা দেওয়ার তারিখ ও কেন্দ্র জানানো হবে। আমরা জানি বেশ কয়েক ধরনের ভ্যাকসিন আমরা দিয়েছি। যেমন ফাইজার দিয়েছি, মডার্না দিয়েছি, সিনোভ্যাক, সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনেকা। এই কয়েকটি ভ্যাকসিন আমরা আমাদের জনগণকে দিয়েছি। WHO প্রোটোকল অনুযায়ী আমরা দিয়েছি। এখনো বুস্টার ডোজ যা দিব WHO প্রোটোকল অনুযায়ী। এখন আমরা বুস্টার ডোজ হিসেবে প্রাথমিক পর্যায়ে ফাইজার দিব। দেশে এখন পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন 7 কোটি মানুষ, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 4.5 কোটি। হাতে আছে 4 কোটির বেশি টিকা। মন্ত্রীরা বলছেন সাধারণ টিকা কার্যক্রম আরও বাড়াতে জোরদার চেষ্টা চলছে। যারা যেখানে আগে টিকা নিয়েছে যে কেন্দ্রগুলোতে, সেখানে বুস্টার নিতে পারবে কিনা, অ্যাপসে যেটা আপডেট করার পরে তাই হবে। আপনারা যেটা বলেন সেটা SMS এর মাধ্যমে সে সংবাদ পেয়ে যাবে এবং সে সেই অনুযায়ী বুস্টার ডোজ নেওয়ার জন্য চলে আসবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সংক্রমণ কমলেও দেশে 50 ঊর্ধ্বদের মৃত্যু এখনও আশানুরূপভাবে কমেনি। মৃতদের বেশিরভাগই ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ সহ জটিল রোগে আক্রান্ত। ভ্যাকসিন নিলেও এ ধরনের রোগীর ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা কম থাকায় মৃত্যু হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ভ্যাকসিন, ব্যক্তিগত সুরক্ষা বিধি এবং সামাজিক দূরত্ব মানা সহ নানামুখী পদক্ষেপ নেয়ার কারণে পৃথিবী জুড়ে করোনা নিয়ন্ত্রণে এসেছে অনেকটাই। বাংলাদেশেও কমেছে সংক্রমণ, কিন্তু এখনও মৃত্যু কমেনি আশানুরূপ। দেশের 47 ও 48তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহের তথ্যমতে 14 দিনে মারা গেছেন 48 জন। এদের মধ্যে কোমরবিলিটি বা বিভিন্ন রোগে ভুগছিলেন 27 জন। মৃতের মধ্যে 76.9% ছিল ডায়াবেটিস, 64.3% উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বক্ষব্যাধিতে আক্রান্ত
35.5% আর 35.7% রোগী ভুগছিলেন কিডনির সমস্যায়। বিশেষজ্ঞরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় বয়স্কদের সংক্রমণ ঝুঁকি বেশি। যারা মারা যাচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে হার্টের আগে থেকে ভালো সমস্যা, ইফেক্টিভ ফ্র্যাকশন যেটা আমরা বলি, ওটা আগে থেকেই তার কম, তার তো একটু স্বাভাবিকভাবে সামান্য ইনফেকশন হইলো, তার জন্য কিন্তু খুব মৃত্যু ঝুঁকি বেশি। রেনাল ফেলিওর আছে, কারো লিভার ফেলিওর আছে, কারো হার্টের অ্যাকিউট অ্যাটাক হচ্ছে, এই সমস্ত কারণে বেশি মারা যাচ্ছে। উন্নত বিশ্বের দেশগুলোর ন্যায় বাংলাদেশেও 50 ঊর্ধ্বদের মৃত্যু ঝুঁকি কমাতে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। বুস্টার ডোজ দেওয়া হবে, খুব শীঘ্রই বুস্টার ডোজ সবাই পেয়ে যাবে। টিকার পাশাপাশি বয়োবৃদ্ধদের করোনার ব্যাপারে অতিরিক্ত সতর্কতা মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। বয়স্কদের শীতের সময় কিন্তু দেখা যাচ্ছে নিউমোনিয়া হয়ে লাংসে পানি জমে কিন্তু অনেক মারা যায়। এর মধ্যে কোভিড তো আছেই, সবটাই তো লাংসকে এফেক্ট করে। এই জন্য অবশ্যই তাদেরকে সতর্কতা থাকতে হবে। শীতের মধ্যে ভারী জামা কাপড় পরা, বের হওয়ার আগে যাতে ঠিকমতো তাদের মাস্কটা পরে যায় এবং স্বাস্থ্যবিধি মেনে চলে। ঘরে যখন থাকবে তখন যাতে গরম পরিবেশ থাকে, সে ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে। যাদের কোমরবিড আছে, প্রথম কাজ হলো তাদের টিকার ডোজগুলো নেওয়া। সতর্ক থাকতে হবে তাদের, যে তারা যতটুকু স্বাস্থ্যবিধি মানা, ক্রাউডকে অ্যাভয়েড করা, বাইরে কম যায়, এটা কিন্তু তাদের করতে হবে। তরুণ সদস্যদের মাধ্যমে যেন বয়স্কদের মধ্যে সংক্রমণ না ছড়ায়, সেজন্য পরিবারের সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম পর্যালোচনা করে বাংলাদেশেও সেই প্রক্রিয়ার বুস্টার ডোজ প্রয়োগ করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথম দিকে 60 বছরের বেশি বয়সী এবং ফ্রন্টলাইনে যারা আছেন তাদেরকে দেয়া হলেও পরবর্তীতে সবাইকে কিভাবে দেয়া যায় সে নিয়েও কাজ করতে টেকনিক্যাল কমিটি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান। এছাড়া একটি কাউন্সিল রাখার বিধান রেখে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন 2021-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভার্চুয়ালি এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন করে কর্মী নিতে বাংলাদেশের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মালয়েশিয়া। দেশটির রাজধানী শহর কুয়ালালামপুরের একটি হোটেলে এ সমঝোতার স্বাক্ষর করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান। এ সময় মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মুনিরুস সালেহিন ও বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি সহ দুদেশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতার চুক্তির ফলে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার 3 বছর পর উন্মুক্ত হল। দীর্ঘ 3 বছর বন্ধ থাকার পর এ মাসের 10 তারিখে বাংলাদেশ থেকে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া। সব সেক্টরেই বাংলাদেশের কর্মী নেবে মালয়েশিয়া। শৃঙ্খলা মেনে না চলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজিবি দিবসের কুচকাওয়াজে তিনি বলেন, কর্তৃপক্ষের আদেশ মেনে চলা বাহিনীর সদস্যদের কর্তব্য। সীমান্তে মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। বিজিবি দিবস 2021 উদযাপন করতে রাজধানীর পিলখানা সদর দপ্তরের প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। সীমান্তের নিরাপত্তা, চোরাচালান ও নারী পাচার রোধে বিজিবির কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। বিজিবি এখন জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালন করতে সক্ষমতা অর্জন করেছে। এ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে এবং দেশের সীমান্ত এলাকায় নিশ্চিত নজরদারি ও আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ মোকাবেলায় ঝুঁকিপূর্ণ সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেলেন্স অ্যান্ড টেকনিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন ও সম্প্রসারণ করা হয়েছে। আমার বিশ্বাস, বর্ডার গার্ড বাংলাদেশ এগিয়ে যাবে তার অভীষ্ট লক্ষ্যে এবং বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে বাহিনীর সদস্যদের দায়িত্বের কথা স্মরণ করে দেন সরকার প্রধান। শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাতে নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন, কর্তৃপক্ষের আদেশ মেনে চলা,
প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। বর্ডার গার্ড বাংলাদেশ পদক 2021। বাহিনীটিতে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 8 সদস্যকে প্রধানমন্ত্রীর পক্ষে বর্ডার গার্ড পদক দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সদর দপ্তরে নতুন নির্মিত সীমান্ত সম্মেলন কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক পঙ্কজ কুমার সিং সহ 7 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কাল শুরু হচ্ছে ইসি গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপ। তবে রাষ্ট্রপতির সংলাপে রাজনৈতিক সমঝোতা তৈরি হওয়া নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তারা বলছেন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন নির্ভর করছে সরকার ও রাজনৈতিক দলের সদিচ্ছার উপর। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 2016 সালের শেষ দিকে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ নিয়ে নানা মত আসলেও সার্চ কমিটি গঠন করে নিয়োগ দেওয়া হয় কেএম নুরুল হুদা কমিশনের সদস্যদের। এই কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। এবারও ইসি গঠন নিয়ে একই পথে হাঁটছেন রাষ্ট্রপতি। সংলাপের জন্য সোমবার জাতীয় পার্টি ও বুধবার জাসদকে আমন্ত্রণ জানিয়েছে বঙ্গভবন। আমরা সংলাপ করব, সার্চ কমিটি করব, আবার একটা নির্বাচন কমিশন করব। তো সেই নির্বাচন কমিশন কি আগের মতো হবে? এটা একটা বড় মাপের প্রশ্ন। সেখানে হয় রাজনৈতিক সমঝোতা অথবা রাজনৈতিক আন্দোলন, দুইটা পথ আছে, খোলা আছে, যেখান দিয়ে আমরা সমস্যার সমাধান করব। দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 39টি। তবে সংলাপে সব দলের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। রাষ্ট্রপতির সংলাপকে অনেকটা আনুষ্ঠানিকতা উল্লেখ করলেও বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমেও তৈরি হতে পারে রাজনৈতিক সমঝোতার পথ। দেখতে হবে যারা কি প্লেয়ার, যারা আসলে জনগণকে প্রতিনিধিত্ব করছে, অতীতে করেছে এবং যাদের জনগণের সাপোর্ট আছে, তারা কি মনে করেন সেটার ভিত্তিতে সংলাপের মধ্য দিয়ে কোনো ভালো কিছু অর্জিত হলো কিনা। কী ধরনের নির্বাচন কমিশন গঠিত হলে বাংলাদেশে একটা অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে, সেটা আমরা সবাই জানি। এটা করার জন্য আইন লাগে না, করার জন্য ইভেন সার্চ কমিটিও লাগে না, এটা করার জন্য ইচ্ছে লাগে, সদিচ্ছা লাগে। সেই সদিচ্ছা আমাদের রাজনৈতিক দলগুলো, সরকার এবং আমরা যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের আছে কিনা। আগামী 14 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে কেএম নুরুল হুদা কমিশনের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে পরবর্তী নির্বাচন কমিশনের মেয়াদে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কিছুক্ষণের মধ্যে বিজয় র্যালি বের করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টন থেকে বের হওয়া এই র্যালিতে অংশগ্রহণ করতে দলে দলে যোগ দিচ্ছেন দলীয় নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মইনুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইন, সেখানে আপনি কেমন দেখছেন র্যালির আয়োজন এবং দলীয় নেতাকর্মীদের সমাগম কেমন? কিছুক্ষণের মধ্যেই বিএনপির বিজয় র্যালিটি শুরু হবে। এখন র্যালির শুরুর প্রস্তুতি চলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ সিনিয়র নেতৃবৃন্দ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের উপরে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এই র্যালি শুরু হওয়ার আগে একটি সংক্ষিপ্ত র্যালি পূর্ব সমাবেশের মতো হবে। সেই সমাবেশে সূচনা বক্তব্য দিয়েই আসলে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ কয়েকজন বক্তব্য রাখবেন, তারপরেই আসলে বিএনপির এই র্যালিটি শুরু হবে। এই র্যালিটি নির্ধারিত সময় ছিল দুপুর 2টায় এখান থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং এই র্যালিকে কেন্দ্র করে কিন্তু দুপুর 12টা থেকে বিএনপি নেতা কর্মীরা এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন এবং মূলত 12টার পর থেকেই এই সড়কটি একেবারে বন্ধ হয়ে গেছে, যান চলাচল অনেকটা বন্ধ হয়ে গেছে। বিএনপি নেতা কর্মীরা রাজধানীর ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও বিএনপি নেতাকর্মীরা এই সমাবেশে এসে যোগ দিয়েছেন। একেবারে কাকরাইল মসজিদ থেকে একদিকে কাকরাইল মসজিদ এবং অন্য প্রান্তে ফকিরের পুল, সেখান পর্যন্ত এই যে সড়কটি রয়েছে বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেই সড়কটি কিন্তু একেবারে নেতাকর্মীদের ভিড়ে বন্ধ হয়ে গেছে বলা যেতে পারে, যান চলাচল বন্ধ হয়ে গেছে। এবং কিছুক্ষণ পরেই আসলে এই যে আপনি হয়তো শুনতে পাচ্ছেন কোরআন তেলাওয়াত হচ্ছে, এই কোরআন তেলাওয়াতের পরে
সংক্ষিপ্ত ভাবে দু একজন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং এই র্যালিটি শুরু হবে। র্যালিটি নয়াপল্টনের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল থেকে শান্তিনগরের দিকে যাবে এবং শান্তিনগর হয়ে সেটি আবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হওয়ার কথা রয়েছে। এই র্যালির আগে যে বিএনপির মধ্যম সারির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা তাদের বক্তব্যে যে কথাগুলো বলছিলেন অনানুষ্ঠানিক বক্তব্যে, সেটি হচ্ছে যে তারা মনে করছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পরও তাকে মানবিক দিক বিবেচনা করে এবং তার যে সাংবিধানিক অধিকার রয়েছে সেটি হরণ করে তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হচ্ছে না, এই ধরনের অভিযোগ তারা করেছেন এবং তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। তারা বলছেন যে রাজপথে কার্যকর একটি জোরালো আন্দোলন গড়ে তুলতে না পারলে বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা রয়েছেন সেটি আরো খারাপের দিকে যাবে এবং বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে না, এমন দাবি তারা করছেন। এই র্যালিকে কেন্দ্র করে কিন্তু আমি যদি বলতে চাই নয়াপল্টন পুরো নয়াপল্টন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক। মঈন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম সহকর্মী মইনুল হাসানের সাথে। তিনি বিএনপির বিজয় র্যালি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সর্বশেষ সংবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নারায়ণগঞ্জের ভুলতা থেকে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যান সহ চুরি হওয়া বিপুল পরিমাণ রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য উদ্ধার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। এ সময় 5 জনকে আটক করা হয়। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। তিনি বলেন, ড্রাইভার হেলপারদের সহযোগিতায় এ ধরনের অপরাধ সংগঠিত হয়। বেশিরভাগ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ কাজ করা হয়। চুরিকৃত পণ্য দেশে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয় বলে জানায় পুলিশ। বিভিন্ন গোডাউনে গোডাউনজাত করে পরবর্তীতে আবার যে অসাধু বায়ার যারা আছে তাদের মাধ্যমে কখনো কখনো এটা বিদেশে যায়, কখনো কখনো এটা স্টক লোড করে এটা বাংলাদেশের মার্কেটে ছেড়ে দেওয়া হয়, যার ফলে মালিক সমস্যায় পড়ছে, দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তো এই অসাধু কার্যক্রমগুলির বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। আমরা সামনের দিনগুলিতে হয়তো আপনাদেরকে আরও ফিডব্যাক দিতে পারবো। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড স্কোয়ারে হল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয় সন্ধ্যা। 81 পদাতিক ব্রিগেডের আয়োজনে এবং 9 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিজয় সন্ধ্যার মিডিয়া পার্টনার ছিল দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ATN বাংলা। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান শফিউদ্দিন আহমেদ বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই অনুষ্ঠান ইতিহাসের অংশ হয়ে থাকবে। শফিকুল ইসলাম শামীম জানাচ্ছেন বিস্তারিত। জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দেশের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। 50-এর বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে জাতীয় প্যারেড স্কোয়ারে বর্ণিল এই আয়োজন ছিল তারই বহিঃপ্রকাশ। বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে বিজয় সন্ধ্যায় উৎসবে মাতেন সবাই। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ছিল জমকালো নানা আয়োজন। দেশের জনপ্রিয় সব শিল্পীদের সুরের মূর্ছনা আর নৃত্যশিল্পীদের পরিবেশনা বিজয় সন্ধ্যার আয়োজনকে দিয়েছে ভিন্ন মাত্রা। কুচকাওয়াজের প্যারেড কমান্ডার ও 9 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক সফলভাবে সব আয়োজন সমাপ্ত করায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আমি প্যারেড কমান্ডার হিসাবে সকল বাহিনীর প্রতিটি সদস্যগণ, কন্টিনজেন্ট কমান্ডারগণ ও প্রশাসনিক সহায়তা প্রদানকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বিজয় সন্ধ্যার প্রধান অতিথি সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ জাতির পিতার পাশাপাশি সশস্ত্র বাহিনীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, সুবর্ণ জয়ন্তীর বর্ণাঢ্য কুচকাওয়াজ সফলভাবে সম্পন্নের মাধ্যমে সশস্ত্র বাহিনী তাদের সক্ষমতা তুলে ধরতে সক্ষম হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, তার সাথে যোগ হয়েছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। এমন একটা মাহেন্দ্রক্ষণে আমরা ইতিহাসের অংশ। বাংলাদেশের অনেক সমৃদ্ধি হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর অনেক সমৃদ্ধি হয়েছে, কিন্তু যাদের জন্য আমরা সমৃদ্ধি পেয়েছি তাদের অবদান ভুললে হবে না।
আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মূল রূপকার। জাতীয় প্যারেড স্কোয়ারে বিজয় সন্ধ্যা সরাসরি সম্প্রচার করে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে 21 ডিসেম্বর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে বিকন ফার্মা, সিল্কো ফার্মা এবং ইস্টার্ন কেবলস লিমিটেডের শেয়ার 15 ডিসেম্বর থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে আগামীকাল এসব কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। একই কারণে আজ দু হাংনিং নিটিং অ্যান্ড ব্রাইং ও বিডি সার্ভিস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এবারে আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সিলেটের সর্বাধিক রেমিটেন্স প্রদানকারী প্রতিষ্ঠান ফ্যাশন হাউস মাহাকে জেলা প্রশাসন সম্মাননা দিয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন হয়। জেলার সর্বাধিক রেমিটেন্স প্রদানকারী হিসেবে ফ্যাশন হাউস মাহা ও সেলিম পারফিউমস দোহা কাতারের স্বত্বাধিকারী মাহি উদ্দিন আহমেদ সেলিমকে সম্মাননা দেওয়া হয়। এ সময় আরও দুইজনকেও সম্মাননা দেওয়া হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। কলকাতায় চলছে সিটি নির্বাচনের ভোট গ্রহণ। ভোট হচ্ছে 144টি ওয়ার্ডে 4,595টি বুথে। ভোট দিচ্ছেন কলকাতার 48,40,000-এরও বেশি ভোটার। তবে ভোট গ্রহণ শুরু থেকে কোথাও বিরোধী এজেন্টদের বসতে বাধা দেওয়া, কোথাও আবার বিরোধী এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে। পুলিশের হাতে ধরা পড়েছে কয়েকজন ভুয়া ভোটার। বিরোধীদের অভিযোগ শাসক দল তৃণমূলের দিকে। তবে সব পক্ষই একে অপরের দিকে ভোট প্রভাবিত করার অভিযোগ করছে। ফলে ভোট শুরু হতেই কলকাতায় শুরু হয়েছে উত্তেজনা। তবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন করা রয়েছে 23,000-এরও বেশি পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উৎসব। স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করে সর্বজনীন মুজিব বর্ষ উদযাপন কমিটি যুক্তরাষ্ট্র। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি মহাপরিচালক ও কবি নুরুল হুদা। এ সময় অংশগ্রহণকারীরা সোনার বাংলা গড়ার শপথ নেন। পরে স্মরণ সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনে আলোচনা ও তার চিত্র প্রদর্শনী সহ মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে 21শে পদক বিজয়ী লেখক ও সংগঠনের আহ্বায়ক ডক্টর নুরুন নবী, সদস্য সচিব জাকারিয়া চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। রংপুরের মহিপুর তিস্তার চরে মাঠ জুড়ে ছেয়ে গেছে সবুজ ফসলে। আলু, পেঁয়াজ, রসুন, মিষ্টি কুমড়া সহ নানা ধরনের আবাদ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে সবার। ফুটেছে কৃষকের মুখে হাসি। একই দৃশ্য রংপুর অঞ্চলের 5 জেলার চরে। গেল বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার লোকসান পুষিয়ে নিতে চান কৃষকরা। তবে তারা বলছেন, বীজ ও সারের দাম বেশি হওয়ায় ফলন ভালো হলেও খরচ হবে অনেক। এক্ষেত্রে সরকারি সহায়তা চান তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর আবহাওয়া ভালো থাকায় রংপুর অঞ্চলের চরের জমিগুলো বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন তারা। পার্টিক্স খেলার খবর। সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করার ম্যাচে সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লীগ পর্বের শেষ ম্যাচটিতে লঙ্কানদের বিপক্ষে ড্র করলেও শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিতে পারে গোলাম রব্বানির ছোটনের দল। 3 ম্যাচ নেপালের সমান 7 পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে 2-এর আছে লাল সবুজের দল প্রতিনিধিরা। 6 পয়েন্ট নিয়ে 3-এ ভারত। দিনের প্রথম ম্যাচে নেপালের কাছে ভারত হেরে গেলে মাঠে নামার আগেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে ভারত জিতলে বাংলাদেশের
প্রয়োজন হবে শুধু 1 পয়েন্ট। আগের 3 ম্যাচের সবকটিতে হারা শ্রীলঙ্কার বিপক্ষে ফেভারিট হিসেবেই নামবে বাংলাদেশ। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় মুখোমুখি হবে তহুরা মারিয়া মান্ডারা। এলচেকে 3-2 গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের সাথে উঠেছে বার্সেলোনা। 3 ম্যাচ পর জয়ের দেখা পেল জাভি হার্নান্দেজের দল। ন্যু ক্যাম্পে হুতাগা বাঙ্কের দলে 16 মিনিটে এগিয়ে যায় কাতালানরা। 3 মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন গাভি। প্রথমার্ধে 2-0 লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা, কিন্তু দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। 62 মিনিটে তেতে মরেন্টে ব্যবধান কমান এলচের হয়ে। 1 মিনিটের মধ্যে দলকে সমতায় ফেরান পেরেমিলা। তাতে আরও 1 পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে বার্সেলোনা। অবশেষে নিকো গঞ্জালেস 85 মিনিটে দলকে এনে দেয় জয়সূচক স্বস্তির গোল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। রাজধানীতে শুরু হলো ওমিক্রন প্রতিরোধে ফাইজারের বুস্টার ডোজ কার্যক্রম। টিকার কোনো সংকট হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিন নিল শরীরে নানা জটিল রোগ থাকায় করোনায় আক্রান্ত হচ্ছেন 50 ঊর্ধ্বরা। প্রতিরোধ ক্ষমতা কম থাকায় হচ্ছে মৃত্যু বলছেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়া আবারও খুলল স্ট্রোমো বাজার। দুদেশের মাঝে সমঝোতার স্বাক্ষর সম্পন্ন। শৃঙ্খলা মেনে না চললেও বিজিবি ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্কতা প্রধানমন্ত্রীর। এবং ইসি গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপ কাল। রাজনৈতিক সমঝোতা তৈরি হওয়া নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।